পদ্মশ্রীটা ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য দিয়েছে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এর বর্তমান ভারতবর্ষের বিশেষ করে বাংলার ক্ষেত্রে আজকে খুব জরুরি দরকার মানুষ হওয়া। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমার সমালোচনা করতে গিয়ে আমার সুনাম এবং আমার শ্রীবৃদ্ধি হয়েছে। আমাদের ধর্ম দিয়ে জীবন শুরু, ধর্ম দিয়ে জীবন শেষ, এটাই হচ্ছে ভারতবর্ষ। এই রাজ্যে তিনি এমনভাবে বিভাজন করেছেন যে বিভাজন কোনোদিনই আর আমাদের মধ্যে মিলন আসবে না, অসম্ভব। এই প্রজন্ম তো হবেই না, আগামী প্রজন্ম তারা মা বাবার কাছ থেকে শুনবে যে এই কারণে হিন্দু হওয়ার কারণে আমাদের বাড়িঘর পুড়েছে, আমাদের আগুনে পুড়িয়েছে, লুটপাট হয়েছে। কে আমার সুনাম করলো, কে আমার দুর্নাম করলো, সন্ন্যাসী কিচ্ছু আসে যায় না। খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ মানুষ, যারা গ্রামে গঞ্জে থাকে, তারা কোথায় যাবে? তাদের নিরুপায়, তাদের হয় মৃত্যু, না হলে তাদের পরিবর্তন করতে হবে। বাংলার মানুষ হয়তো চাইছেন, কিন্তু আমি সন্ন্যাসী হিসাবে এই রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারি না। পদ্ম যেমন আছে, কাটাও তেমন আছে। কেন এমন কথা বলছি? কার্তিক মহারাজ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ভারত সরকারের তরফ থেকে। রাজ্যের বিভিন্ন মানুষজন, গুণী মানুষজন যেমন পদ্মশ্রীর তালিকায় রয়েছেন, ঠিক সেরকমভাবেই কার্তিক মহারাজও একজন। কিন্তু বারে বারে তিনি বিতর্কের মুখে পড়তে হয়েছে। তার এই পদ্মশ্রী সম্মান, তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, এবং তারপরেও তিনি থেমে থাকেননি। তার যে সকল কাজ, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, তিনি কিন্তু করেই গেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ। সরাসরি তার সঙ্গে কথা বলবো। মহারাজজি, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। নমস্কার, ভালো, বলুন। দিল্লি যাচ্ছেন, হ্যাঁ, পদ্মশ্রী সম্মান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আপনার। সে তো সব জিনিসেরই বিতর্ক হবে, ভালো আর মন্দ হবে। একদল ভালোর দিকে যাবে, একদল মন্দের দিকে যাবে। মধুও বসে থাকে, নোংরাও বসে থাকে। মৌমাছি গিয়ে অনেক মধুর মধ্যে বসে, আবার নোংরার মধ্যে বসে। এটা মানুষের ধর্ম। আর এই পদ্মশ্রীটা ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য দিয়েছে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, রাজ্য থেকে রেকমেন্ড করা হয়। আমি যেহেতু সন্ন্যাসী, ধর্মের জন্যই সন্ন্যাসী হয়েছি, সেই সঙ্গে দেশ ও সেবা, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের সেবা, ধর্মই হচ্ছে ভারতবর্ষের প্রাণ। এখানে আমাদের ধর্ম দিয়ে জীবন শুরু, ধর্ম দিয়ে জীবন শেষ, এটাই হচ্ছে ভারতবর্ষ। মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন, তপ তপ তপ, তপস্যা তপস্যা তপস্যা, এটাই ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ বলেছেন, যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। আমরা ভারতবর্ষে বহু অত্যাচার, পরাধীনতার অত্যাচার বহু দেখেছি, বহু মানুষ হত্যা হয়েছে, কিন্তু ধর্মের সংস্কৃতির ভিত্তিতে সনাতন ধর্ম আজও দাঁড়িয়ে রয়েছে। তার মূলেই হচ্ছে আধ্যাত্মিকতা। সেই জন্যই আমাদের কাজ, সন্ন্যাসীর কাজ, ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রচার প্রসার, যাতে মানুষ পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতা হতে পারে। স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন, আমার কাপুরুষতা, আমার দুর্বলতা দূর করে দাও, আমার বৈরাগ্য দাও, আমায় বিবেক দাও, আমায় মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো, আমাকে মানুষ করো। আজকের বর্তমান ভারতবর্ষের বিশেষ করে বাংলার ক্ষেত্রে আজকে খুব জরুরি দরকার মানুষ হওয়া। আর মানুষ হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মানে যে আজকে আপনি যাচ্ছেন দিল্লি, আগামীকাল পুরস্কার পাচ্ছেন, আগামীকাল এটা দেবেন। ওখানে তো অনেকেই থাকবেন, কোনো সাক্ষাতের সম্ভাবনা রয়েছে? সেরকম ধরনের সাক্ষাতের সম্ভাবনা নেই, কারণ যারা ওখানে পুরস্কার নেবেন, সম্মানিত করা হবে যাদের পদ্মভূষণে, পদ্মস্মৃতিতে, তারা প্রত্যেকেই এক স্ব ক্ষেত্রে
শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বাংলা থেকে যেমন আমাদের জিয়াগঞ্জের মুর্শিদাবাদ জেলার অরিজিৎ সিং যাচ্ছেন, তিনি গানে সঙ্গীতে, বাজনায় একজন যাচ্ছেন, আরেকজন বিজু বৈদ্যনাথ, তিনিও ধর্মের ভিত্তিতে যাচ্ছেন অন্য প্রদেশ থেকে। মুখ্যমন্ত্রীকে আপনার নামে আমরা শুনেছিলাম একেবারে মন্তব্য করতে, কুমন্তব্য করতে, তার প্রতিবাদ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, সেটা তো তারা প্রতিবাদ করবেন, দেশের প্রধানমন্ত্রী, তার উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী করা উচিত। কিন্তু আমি সন্ন্যাসী হিসাবে, সন্ন্যাসীরা হবেন সেখানে কি স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নয়। না, উনি কলকাতায় আসবেন, ওনার সঙ্গে আমরা সৌজন্যমূলক দেখা করব সন্ন্যাসীরা। আর সন্ন্যাসীরা নহে ধন নহে মান, জীবনে সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন। সন্ন্যাসী যো ন হৃষ্যতি ন দেশটি, সন্ন্যাসী তুল্য নিন্দা স্তুতির মৌনী। তিনি সন্ন্যাসী। কে আমার সুনাম করলো, কে আমার দুর্নাম করলো, সন্ন্যাসী কিচ্ছু আসে যায় না। আমি তো মনে করি এটা আশীর্বাদ। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমার নাম করে বলেছেন, এটা আমি আশীর্বাদ স্বরূপ গ্রহণ করেছি। কারণ আমাকে হয়তো মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পশ্চিমবঙ্গের 3-4টে জেলা হয়তো আমাকে চেনে আমার কর্মক্ষেত্রের জন্য। আজকে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আজকে বিহার, রাজস্থান, সারা ভারতবর্ষে আমার নাম প্রচারিত হয়েছে দিদিমণির জন্য। আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমার সমালোচনা করতে গিয়ে আমার সুনাম এবং আমার শ্রীবৃদ্ধি হয়েছে। মহারাজ, যে মুর্শিদাবাদ আমরা দেখেছি, মুর্শিদাবাদ বা সেখানকার স্থানীয় মানুষজন জন্য আপনি সবসময় থেকেছেন, রয়েছেন, বেলডাঙ্গা বলুন, বা আমরা দেখেছি খবরের শিরোনামে বারে বারে মুর্শিদাবাদ উঠে এসেছে, সেখানকার হিন্দুদের নিপীড়ন আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে মুর্শিদাবাদের হিন্দুরা কেমন আছেন আপনার মুখে শুনুন। মুর্শিদাবাদের হিন্দুরা আজকে সংবাদ মাধ্যমে যেমন হচ্ছেন, আজকে খবরের কাগজে দেখেছেন, মিডিয়ারা দেখাচ্ছে, সেখানকার হিন্দুরা খুব দুশ্চিন্তার, দুর্ভাবনার মধ্যে রয়েছেন। এবং অনেক মা বোনেরা বলছেন, হিন্দু হয়ে মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করা মানে আমাদের দুর্ভাগ্য। আর এটা শুধু মুর্শিদাবাদে কেন, মালদায় হবে, আগামী দিনে পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে যাবে। এবং আজকে পহেলগাঁও যে ঘটনা ঘটেছে আমাদের চোখ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ যদি সচেতন হন, বিশেষ করে হিন্দু বাঙালিরা, তাহলে রক্ষা হবে। আর যদি সচেতন না হন, তাহলে যেমন হয়েছে আজকে বাংলাদেশে হচ্ছে, ঠিক তদ্রূপ ঘটনা ঘটবে। আমরা প্রতিনিয়ত দেখছি। আজকে কংগ্রেস গভর্নমেন্টের এতটা ছিল না, বামফ্রন্টের সময় এতটা ছিল না, কিন্তু এই রাজ্যে তিনি এমনভাবে বিভাজন করেছেন যে বিভাজন কোনোদিনই আর আমাদের মধ্যে মিলন আসবে না, অসম্ভব। এই প্রজন্ম তো হবেই না, আগামী প্রজন্ম তারা মা বাবার কাছ থেকে শুনবে যে এই কারণে, হিন্দু হওয়ার কারণে আমাদের বাড়িঘর পুড়েছে, আমাদের আগুনে পুড়িয়েছে, লুটপাট হয়েছে, পিতা পুত্রকে হত্যা করেছেন। এই ঘটনা কোনো রাজনৈতিক স্তোত্র বাক্য, কোনো ধর্মীয় স্তোত্র বাক্যে সমাধান হবে না। বাংলাদেশে যে চিত্র চলে আসছে দীর্ঘদিন ধরে, এখনও চলছে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়, মুর্শিদাবাদে সেই আকারই নিচ্ছেন বলছে। যখনই সংখ্যা কমে যাবে তখনই এই পরিস্থিতি হবে। আজকে জম্মু কাশ্মীর, আজকে সেখান থেকে পণ্ডিতদের লাথি খেয়ে এসছেন জম্মুতে, জম্মুর ফুটপাত থেকে দিল্লির ফুটপাত, আজকে এরকম ঘটনা ঘটবে। আজকে বেশিরভাগই যারা গ্রাম অঞ্চলের যারা ধনী লোক, তারা হয়তো বহরমপুর শহরে বাড়ি করার, ফ্ল্যাট করার চিন্তা করেছেন। বহরমপুর শহরের যারা ধনী লোক, তারা কলকাতায় করছেন। কলকাতার যারা ধনী লোক, তারা এখন আশেপাশে উত্তরপ্রদেশ, আজকে উড়িষ্যা, বিহার যাওয়ার পরিকল্পনা করছেন। এটাই স্বাভাবিক। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ মানুষ, যারা গ্রামে গঞ্জে থাকে, তারা কোথায় যাবেন? তাদের নিরুপায়, তাদের হয় মৃত্যু, না হলে তাদের পরিবর্তন করতে হবে, নামের পরিবর্তন। বেলডাঙ্গাতে আপনার যে সেবাশ্রম রয়েছে, তার সামনে পুলিশ পিকেটিং তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গেছিলেন। সেটা মুখ্যমন্ত্রী ভালো বুঝেছেন, করেছেন। উনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এটা বলেছেন। আর পুলিশ পিকেটটা মুখ্যমন্ত্রী করেননি, এই মুখ্যমন্ত্রী আমলে হয়নি। পুলিশ পিকেটিং হয়েছে 2002 সাল। 2002 সালে ওখানে আমার পার্মানেন্ট ল্যান্ডের পরে কনস্ট্রাকশন, তখন রাজেশ কুমার এসপি ছিলেন, তিনি এটাকে ওপেনিং করেছেন। তারপরে রেন্ট চালু করলেন সুধাকর রাও,
2010 সাল, তারপরে ইনি এসেছেন। এখন ইনি এসে যেটা ভালো মনে করেছেন অনেক করেছেন। আচ্ছা মহারাজ, যে একটা কথা, তৃণমূল অর্থাৎ এই রাজ্যের শাসক দল থেকে শুরু করে তারা বারে বারে বা কংগ্রেসের তরফ থেকেও দাবি করা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী তারা দাবি করছেন যে আপনি বিজেপি ঘনিষ্ঠ, বারে বারে তারা দাবি করেছেন। এবং তার পাশাপাশি একটা বিষয়, যেখানে কিনা আপনি পদ্মশ্রী সম্মান নিতে যাচ্ছেন সেটা আলাদা বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আপনারা আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যে আপনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন। কোথাও গিয়ে কি বাংলার বুকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতনই আপনাকে দেখা কীরকম লোক মনে করছে এখন? প্রথম দিকে আমাকে সবাই বলেছিলেন যে মহারাজ অধীর চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব, অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্ক, অধীর চৌধুরী ভোট করেন। তারপরে সেটা আমাদের রুলিং পার্টির লোকেরাই বলেছেন। তারপরে যে প্রচার হলো যে টিএমসি শুভেন্দু অধিকারীর সঙ্গে, তখন টিএমসির প্রচার করেছেন। তারপরে এখন প্রচার হচ্ছে যে এখন বিজেপির প্রচার করছে। কাজেই মুর্শিদাবাদ জেলা এমন একটি জেলা যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতাই আমার কাছে আসেন। এখানে ইউসুফ পাঠান থেকে আরম্ভ করে, এখানে অধীর চৌধুরী থেকে আরম্ভ করে, এখানে সুকান্ত মজুমদার থেকে, এখানে আমাদের শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, সবাই আসেন। ওখানে কংগ্রেসের বহু নেতারা এসছেন, সিপিএমের নেতারা এসছেন, টিএমসির এই যে গায়ক কী নাম, উনি এসছেন। এবং ওখানে আমাদের সবাই আসেন, অপূর্ব সরকার যিনি ওখানে কান্দির, তিনি আসেন। মানে বলছেন বাংলার যোগী আদিত্যনাথকে আমরা দেখতে পেতে চলেছি। সেটা কিছু কিছু মিডিয়া এরকম প্রচার করছে, কিছু কিছু সংবাদপত্র প্রচার করছে, এবং বাংলার মানুষ হয়তো চাইছেন, কিন্তু আমি সন্ন্যাসী হিসাবে এই রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারি না। কারণ আমার একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের নাম ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এগুলো একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কোনো সন্ন্যাসী যারা রাজনীতির সঙ্গে যুক্ত হতে গেলে তাকে সেই অর্গানাইজেশনের রেজিগনেশন দিতে হবে, এবং সেই অর্গানাইজেশন থেকে ঘোষণা করবে যে এই স্বামী প্রদীপ্তানন্দজি ভারত সেবাশ্রম সঙ্গে আর উনি নেই। তা আমি এই ভারত সেবাশ্রম সঙ্গে আমার জীবন যৌবন, ভারত সেবাশ্রম সঙ্গের গুরুদেব আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শে আমি দীক্ষিত। আমি কেন যাব শুধু শুধু? তবে এটা ঠিকই যে বর্তমান দেশ বাংলার যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি সমগ্র সাধু সমাজ যাতে সব ভেদাভেদ ভুলে যারা বাংলার, যারা হিন্দু সমাজের, যারা ভারত সংস্কৃতির, যারা ভারত ধর্মের পুনঃপ্রচার প্রসার করবে, তাদের পিছনে সর্বশক্তি নিয়ে দাঁড়ানোর জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কার্তিক মহারাজ। শুনলেন পুরো বিষয়টা, কি বললেন তিনি, সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।